আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকালকে বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটে গেল। রাজধানীর ঢাকা শহরের উত্তরে অবস্থিত মাইলস্টোন স্কুল এবং কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। বলা হচ্ছে শতাধিকের উপরে নিহত হয়েছে এবং শতাধিকের উপরে আহত হয়েছে। এখন এক্সাক্টলি ঠিক প্রকৃত সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সবচাইতে সুন্দর এবং ভালো হয় যদি স্কুল এবং কলেজের রেজিস্ট্রার বুকটা দেখা হয়, তাহলেই বোঝা যাবে গতকালকে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছে এবং কতজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা নিহত আহতের সংখ্যাটা খুবই সুন্দরভাবে নির্ধারণ করা যাবে। এই বিষয়টা নিয়ে আজকের কথা বলার উদ্দেশ্য না। কথা বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা দেখে থাকবেন গত বিগত বছরগুলোকে যদি একটু অবজার্ভ করেন, প্রত্যেক বৎসরই বা বছর ১-২ এর মধ্যেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হচ্ছে এবং সেগুলো সব ঢাকার আশেপাশে হচ্ছে। এই বিষয়টা নিয়েই আজকে একটু কথা বলার চেষ্টা করতেছি আমরা। সেটা হচ্ছে, এর আগে একটু বলে নেওয়া দরকার, বাংলাদেশে প্রশিক্ষণের জন্য যে সমস্ত বিমানগুলো ব্যবহার করা হয়, সেই বিমানের আ যে লঞ্জিভিটি রয়েছে কিনা, বা বিমানগুলো কেমন সময়, কোন সময় তৈরি হয়েছিল, এ বিষয়ে মনে হয় ২-১ টি কথা বলা দরকার। বাংলাদেশে প্রশিক্ষণের জন্য যে সমস্ত বিমানগুলো এ যাবৎকালেই ব্যবহার করা হয়েছে, সেগুলো হচ্ছে যেমন PT-6, ইয়াক 130, L-39, আ F-7, এই সমস্ত বিমানগুলো দেখেন। আমি গতকালকেই আম এমন একটি ঘটনা ঘটার পরে, দুর্ঘটনা ঘটার পরেই উম একটু পড়ালেখা করার চেষ্টা করলাম, ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম। সেখানে যেগুলো পেলাম, এই বা ইনফরমেশন গুলো আসলে বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য হতাশাব্যঞ্জক। সেটা হচ্ছে, এই সমস্ত যেই PT-6, ইয়াক 130, L-39, F-7, এই বিমানগুলো মূলত তৈরি হয়েছিল ১৯৫৮ থেকে ১৯৬০ সালের দিকে। এই সময়ের মধ্যে যে বিমানগুলো তৈরি হলো, এই বিমানগুলো আজও পর্যন্ত কর্মক্ষম রয়েছে কিনা, বা এই বিমানগুলো দিয়ে প্রশিক্ষণ এই সময় উপযুক্ত কিনা, বা এই বিমান দ্বারা প্রশিক্ষণ দেয়ার ক্ষেত্রে বা প্রপার মেইনটেন্যান্স করা হয়েছে কিনা, এটা কিন্তু একটা বিশাল কোয়েশ্চেন, বিশাল বড় প্রশ্ন। আ বে ফার্দার যাওয়ার আগে, গতকালকে যারা নিহত হলো এবং আহত হলো, তাদের প্রত্যেকটি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুক এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আর যারা আহত রয়েছে, নিখোঁজ রয়েছে, প্রত্যেকের যাতে দ্রুত সুস্থ হয়ে যায় এবং অতি অল্প সময়ের মধ্যেই এই যে ট্রমা, এই যে মানসিক একটা শক হয়েছে কোমলমতি শিশুগুলো, তারা এ থেকে যাতে কাটিয়ে উঠতে পারে, এর জন্য আল্লাহর কাছে দোয়া করছি। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালে আমরা যদি বিশেষ করে 91 থেকে শুরু করে 2000 বা 25 পর্যন্ত যদি সময়টাকে আমরা যদি একটু খেয়াল করে এনালাইসিস করি, এই যে 34 বৎসরে বাংলাদেশের প্রায় প্রতি বৎসরই অলমোস্ট বিমান দুর্ঘটনা হয়েছে। এই 34 বৎসরে 32 বার বিমান দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ছিল 1991 সালে, যেটা আমরা দেখেছি আম আ বন্যার সময়, ঘূর্ণিঝড়ের সময় একটা বিশাল, ওই একদিনেই সম্ভবত প্রায় 44টি বিমান বিধ্বস্ত হয়েছে। এর পরবর্তীতে অলমোস্ট প্রত্যেক বৎসরই প্রশিক্ষণ বিমানগুলো বিধ্বস্ত হচ্ছে এবং আ আ বিমানের যে পাইলট থাকে, সে নিহত হচ্ছে। এ থেকে আসলে আমাদের বাঁচার বা পরিত্রাণের আসলে কোনো উপায় আছে কিনা, বা এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কোনো এনালাইসিস রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আ কখনো চিন্তা করেছি কিনা? ফার্স্ট এন্ড ফরমোস্ট যে বিষয়টা বলা দরকার, এই যে ১৯৫৮ সাল অথবা ১৯৬০ সালের দিকে যে বিমানগুলো তৈরি হলো, এই বিমান দিয়ে পৃথিবীর অন্যান্য দেশে আদৌ প্রশিক্ষণ দেওয়া হয় কিনা? আমি এক্ষেত্রে একটা প্যারালালি কম্পেয়ার করার জন্য একটা যদি উদাহরণ আপনাদেরকে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ব্রিটেনে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স, আ আম তারা প্রশিক্ষণের জন্য যে বিমানগুলো ইউজ করে, সেগুলো হচ্ছে দেখা গেছে
F-35A, F-35B, F-35C। এই বিমানগুলো অনেকটাই মডার্ন বিমান, যেগুলোর তৈরি করা হয়েছে 2006 সালের দিকে। তার মানে দেখেন, মাত্র 20 বছরের পুরাতন বিমান দিয়ে যে ব্রিটেনকে যারা ব্রিটেনের ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে তাদের শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। এবং বাংলাদেশে যে বিমানগুলো, এগুলো হচ্ছে, যদি আমরা এভাবে বলি, 1958 থেকে 60 সালের ধ্বজভঙ্গ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা আসলে ঠিক রয়েছে কিনা, এটা কর্তৃপক্ষ বিচার করতে পারবেন। যদিও এইটা আমার ফিল্ড না এই বিষয়ে কথা বলা, বা এটা আমি এক্সপার্টও নয়, তারপরে যতটুকু পড়ালেখা করে জানা যায় বা ন্যূনতম কমন সেন্স ইউজ করে যে বিষয়গুলো বোঝা যায়, সেটাই আপনাদের সাথে একটা শেয়ার করা। দেখেন, যে এই যে বিমানগুলো, এই গতকালকে যে ট্র্যাজেডি হলো, এই বিমান ছিল F-7 বিমান। এই বিমান মূলত চায়না মেড বিমান। এই বিমানগুলো লঞ্জিভিটি বা যে কার্যকরের ক্ষমতা এক প্রশ্নের সম্মুখীন রয়েছে। তারপর বিশেষ করে দেখেন, সবচেয়ে বড় যে বিষয়গুলো আমাদের সবাইকে চিন্তার উদ্রেক করে বা ভাবতে শুরু করেছে, সেটা হচ্ছে বাংলাদেশে গত 34 বৎসরে যে 32টি বিমান দুর্ঘটনা ঘটলো, এই বিমান দুর্ঘটনার আদৌ কোনো তদন্ত, প্রপার ইনভেস্টিগেশন আসলে হয়েছে কিনা? যদি হয়ে থাকে, এই ইনভেস্টিগেশন থেকে আমরা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলাম কিনা, বা এই ইনভেস্টিগেশনের আউটকাম, রেজাল্ট জনসম্মুখে পাবলিশ করা হয়েছিল কিনা, আমার অন্তত জানা নেই। আপনারা জানা থাকলে কমেন্টে আমাদেরকে জানাতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো, এই ধরনের ওল্ড মডেল, ওল্ড ফ্যাশন বিমান দিয়ে পৃথিবীর অন্যান্য দেশে আদৌ প্রশিক্ষণ দেওয়া হয় কিনা। যদি নাই হয়ে থাকে, তাহলে এই ধরনের ওল্ড ফ্যাশন বিমানগুলো কেন বাংলাদেশের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে? তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে একটা স্ট্রাকচারাল ওয়ে, যে প্রশিক্ষণের রুটটা আমাদের ঠিক রয়েছে কিনা। আপনি ব্রিটেনের দিকে যদি তাকান, যতটুকু আমি গতকালকে একটু দেখলাম ঘাটাঘাটি করে, সেটা হচ্ছে ব্রিটেনের যেই প্রশিক্ষণ স্কুলগুলো রয়েছে, সেগুলো হচ্ছে অধিকাংশই কম, লেস ডেন্সলি পপুলেটেড এরিয়াতে, অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ এলাকাতে তাদের এই স্কুলগুলো রয়েছে। প্রায় ৬-৭টা ট্রেনিং স্কুল রয়েছে। এর মধ্যে যেমন ধরেন, যেগুলো রয়েছে লিঙ্কনশায়ারে রয়েছে, বাকিংহামশায়ারে রয়েছে। আপনারা যারা ব্রিটেনে বসবাস করেন অথবা ব্রিটেনে আসা যাওয়া করেন, খোঁজখবর রাখেন, তারা দেখবেন যে এই সমস্ত এলাকাগুলো অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ, এবং এই এলাকাগুলো প্রচুর বিরানভূমি রয়েছে। এই বাকিংহামশায়ার বা লিঙ্কনশায়ার, এই সমস্ত এলাকাগুলোতেই অধিকাংশ যে প্রশিক্ষণ স্কুলগুলো রয়েছে। হোয়ার যে বাংলাদেশের প্রশিক্ষণ স্কুল রয়েছে, বাংলাদেশের যে প্রশিক্ষণ স্কুল বা যে প্রশিক্ষণ দেওয়া হয়, একটা ওভার ডেন্সড, একটা ওভার পপুলেটেড সিটির উপর দিয়ে। এটা কেন? তেজগাঁও বিমানবন্দর যেটা তৈরি হয়েছিল সেই পাকিস্তান পিরিয়ডেরও আগে, ওই সময়, সেটা ওই সময়ের জন্য যথেষ্ট ছিল। যে ওই সময় ঢাকা শহর অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ ছিল। কিন্তু সময়ের পরিবর্তে ঢাকা শহর তো ওভার পপুলেটেড হয়ে যাচ্ছে, এবং এই যে বিমানবন্দরগুলোকে আর দূরে সরানোর কার্যকরী ব্যবস্থা করা হয়নি। অ্যাটলিস্ট প্রশিক্ষণের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সেটা হচ্ছে অপেক্ষাকৃত কম জনবসতি যে সমস্ত ওই এলাকা বা নদীর তীরে বা সাগর তীরবর্তী এলাকায় যদি প্রশিক্ষণের রুট হতো, তাহলে হয়তো বা ভালো হতো। এক্ষেত্রে এক্সপার্টরা ভালো বলবেন, বাট আমি যতটুকু পড়াশোনা এরকমটাই বলা হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয়, যেটা হচ্ছে আমাদের যে প্রশিক্ষণ যে দেয়া হয়, যে প্রশিক্ষণের ক্ষেত্রে প্রচুর যে একটা সম্ভবত ২০০ ঘন্টা প্রশিক্ষণের একটা দেয়ার কথা বলা হয়ে থাকে সোফার, যতটুকু আমি দেখলাম। সে আসলে ইন্ডিপেন্ডেন্টলি আকাশে চলার জন্য, আকাশে যেমন গতকালকে যেটা ছিল সোলো ট্রেনিং, যেটা ছিল, অর্থাৎ নিজে এককভাবে আকাশে উঠবে, এই ট্রেনিংয়ের জন্য পর্যাপ্ত সময় তার ট্রেনিং ছিল কিনা, বা এইরকম একটা রুটে এভাবে পর্যাপ্ত ট্রেনিংটা ছিল কিনা। সবচেয়ে সারপ্রাইজিং যে বিষয়টা হচ্ছে, আসলে দেখেন, আমাদের সকলকেই ব্যথিত করে, সেটা হচ্ছে এই
যে প্রশিক্ষণের ক্ষেত্রে প্রচুর সময় যেমনি ব্যয় হয়, তেমনি প্রচুর অর্থেরও ব্যয় হয়। কিন্তু প্রায়ই ইয়াং, এনার্জেটিক, ডাইনামিক এবং সুদর্শন ছেলেগুলো যারা আগামী দিনের ভবিষ্যৎ হতে পারত, আগামী দিনের জন্য বাংলাদেশে মুদ্রা অর্জনকারী হতে পারত, সেই আ প্রশিক্ষণরত শিক্ষার্থীগুলো অচিরেই ঝরে পড়তেছে। কিন্তু এর না কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই যে গত ৩৪ বৎসরে ৩২ বার যে বিমান দুর্ঘটনা হলো, এ থেকে আমরা পরিত্রাণের আদৌ কোনো কার্যকরী মেজার আমরা নিয়েছি কিনা এটা এটলিস্ট আমার জানা নেই। বাংলাদেশের এই বিমান খাতটাকে বিমান বা প্রতিরক্ষা খাতে ব্যয়ও কিন্তু বাজেটে কম রাখা হয়নি। কিন্তু এই বাজেটের এই ব্যয় দিয়ে যে কি করা হয় এটা কিন্তু অনেক বড় একটা বিগ কোয়েশ্চেন। এবং সবচাইতে বড় যে বিষয় আমরা যেটা দেখেছি গত ১৬ বৎসরে বিমান আ কেন্দ্রিক যে দুর্নীতির মহোৎসব ছিল এবং দুর্নীতির যে একটা বলয় গড়ে উঠেছিল তা কিন্তু আ কারোই অজানা নয়। এই বিমানকে কেন্দ্র করে একটা পরিবারের টাকা কামানোর একটা ক্ষেত্র তৈরি হয়েছিল। অনেকে বলে থাকে যে এই বিমান কেন্দ্রিক একটা পরিবারের বিমানটা ছিল আ আ বা বিমানের এই কবজা মেশিনারিজ ক্রয়কে কেন্দ্র ক করে একটা পরিবারের টাকা কামানোর মেশিন তৈরি হয়েছিল। দুর্ভাগ্য আমরা যারা ট্যাক্স পেয়ার রয়েছি, যারা বিদেশে প্রবাসী রয়েছে, যারা রেমিটেন্স প্রদান করে, ট্যাক্স প্রদান করে, আমাদের ট্যাক্সের টাকায় এই সমস্ত অকেজ বিমানকে কেনা হয় এবং ৳১ বিমান ৳১ যন্ত্রপাতিকে অর্থাৎ এটা প্রতীকী অর্থে ৳১ জিনিসকে কয়েক গুণ টাকায় ওভার ইনভয়েস করে কিনা হচ্ছে এবং যে মেশিনারিজ যে আমরা এমনটাও দেখেছি যে পার্টিকুলার একটা কোম্পানির কাছ থেকে বিমানের যন্ত্রাংশগুলো কেনা হয়। সেটা সিঙ্গাপুর, থাইল্যান্ড এরকম আমরা দেখেছি। যদিও এর চাইতে সস্তায় অন্য কোনো জায়গা থেকে কেনা যায়। কিন্তু তারপরে একটা পরিবারের স্বার্থকে রক্ষা করার জন্য ওই একটা পার্টিকুলার কোম্পানির কাছ থেকেই ওভার ইনভয়েস দেখিয়ে যন্ত্রপাতিগুলোকে কেনা হয়েছে গত ১৬টি বছর। ১৬টি বছর এই বিমানকে কেন্দ্র করে এক দুর্নীতির কারখানা গড়ে উঠেছিল। এখান থেকে আসলে বের হওয়ার আদৌ কোনো ব্যবস্থা রয়েছে কিনা কর্তৃপক্ষ ভেবে দেখবেন। পরিশেষে যে কথাগুলো আসলে বলা দরকার বা বলতে চাই সেটা হচ্ছে আমরা চাই না বাংলাদেশে আর কোনো তরুণ তাজা প্রাণ আ আ বিমানের প্রশিক্ষণ নিতে গিয়ে ঝরে পড়ুক, হতাহত, নিহত হন এবং আমরা চাই না এর দ্বারা এই প্রশিক্ষণ কে কেন্দ্র করে আরো ফার্দার কোনো হতাহত হোক। এবং সবশেষে যেই কথাটা বলা খুবই জরুরি যে গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই বিমান প্রশিক্ষণরত বিমানের যে বিধ্বস্ত হলো এবং যে প্রচুর হতাহত এবং নিহতর পরিমাণ জানলাম যে ক্যাজুয়ালিটি হলো, এটার একটা তদন্ত প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। এই ইনভেস্টিগেশন রিপোর্টটা জনসম্মুখে প্রকাশ করা দরকার এবং এখান থেকে একটা কমিটমেন্ট বিমান বাহিনী প্রধান যা রয়েছে বা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে একটা কমিটমেন্ট এবং একটা মেজারমেন্ট দেওয়া দরকার যে এই ধরনের ফার্দার ক্যাজুয়ালিটি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এর একটা সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।